তা কি ব্যাপার টেরা ভাই, হঠাৎ করে ইউনিয়ন পরিষদে ডাইকা পাঠাইলেন? তোরে ডাইকা নিয়ে আসলাম একটা দরকারে। এমনিতেই তোর সাথে তো কয়েকদিন যাবৎ কথাবার্তা হয় না, আছি বড় ব্যস্ততার মাঝে। ওইদিকে সব কিছু কি ঠিকঠাক আছে? বালুর পয়েন্ট, সিএনজি স্ট্যান্ড, এগুলো থেকে কি টাকা পয়সা ঠিকঠাক মতো উঠতেছে? হিসাব টিসাব কি সঠিকভাবে নিতেছস? হ টেরা ভাই, সব কিছুই ঠিকঠাক আছে। ও আপনারা তো বলাই হয় নাই। আয়নাল রে তো বালুর পয়েন্ট থেকে সরাইয়া সিএনজি স্ট্যান্ডের দায়িত্ব দিছি। মিজান আর ওর সাথে সারাক্ষণ শুধু ক্যাটক্যাট লাগেই থাকে। আয়নাল রাত জাগতে পারে না, সেটা নিয়ে মিজান আর আয়নাল শুধু ঝগড়া করে। পরে চাচারে বইলা দুইজনরে দুই জায়গায় দিয়ে দিছি। সিএনজি স্ট্যান্ডে যদি আয়নাল ভাই থাকে, ওইখানে আর ওর রাত জাগতে হইব না, সেটাই ওর জন্য ভালো হইব। সেজন্যই ওরে সিএনজি স্ট্যান্ডে দিয়ে দেওয়া হয়েছে। সমস্যা নাই, ভালোই করছিস। আর কালকে যে শামসু ভাই আইতেছে, সেইটা কি শুনছস? হ শুনলাম তো, আগামীকালকেই নাকি শামসু ভাই এলাকায় ঢুকতেছে। যাই, ভালোই হবে। অনেক দিন পর এবার শামসু ভাই এলাকায় ঢুকতেছে। অনেক দিন ধরে শামসু ভাইয়ের সাথে দেখা হয় না। শোন গোল্লা, সেক্রেটারি হওয়ার পর এই প্রথম কিন্তু শামসু ভাই বগুড়ায় ঢুকতেছে। তাই আমরা শামসু ভাইয়ের জন্য আলাদা একটা সংবর্ধনার আয়োজন করতে চাচ্ছি। চাচারা ওনাদের মতো করে সংবর্ধনা দেখ, আর আমরা যারা শামসু ভাইয়ের কাছের লোকজন আছি, তুই, আমি, আয়নাল, মিজান, আমরা আলাদাভাবে শামসু ভাইকে একটা সংবর্ধনা দিব। তুই সব কিছুর আয়োজন কর। হ ভাই, আপনি ঠিকই বলছেন। শামসু ভাই আমাদের বড় ভাইয়ের মতো। শামসু ভাই আমাদেরকে সবসময় তার আপন ভাই মনে করে। আমরা কেন ওদের সাথে মিলে সংবর্ধনা দিতে যাইব? আমরাও আলাদাভাবে সংবর্ধনা দিব। আপনি চিন্তা করেন না, আমি মিজান রে নিয়া সব কিছুর ব্যবস্থা করতেছি। তাহলে তুই এখন যা, সব কিছুর ব্যবস্থা কর। আমি উপজেলায় যাবো চেয়ারম্যানের সাথে দেখা করার জন্য। কিরে মানিক, এইটা কোন জায়গায় নিয়ে আসলি? এই রুম তো দেখি পুরো রাজপ্রাসাদের মতো রুম রে। অনেক ভিআইপি জায়গা। সিঙ্গাপুর মনে হয় অনেক ভিআইপি, তাই না? অনেকের কাছেই সিঙ্গাপুর সম্পর্কে অনেক তথ্যই শুনছিলাম। আজকে তো নিজের চোখেই সব কিছু দেখতে পারলাম। সিঙ্গাপুর তো তুই প্রথমবার আইসস, তাই এরম মনে হইতেছে। সিঙ্গাপুর আসলেই বিশ্বের ভিতরে অনেক উন্নত একটা দেশ। এই সিঙ্গাপুর এক সময় জেলেপাড়া হিসাবে স্থান ছিল, আর তারা সেখান থেকে আজকে কি পরিমাণ ডেভেলপমেন্ট করছে চিন্তা করে দেখছিস একবার? অন্যান্য দেশ থেকে সিঙ্গাপুরে মানুষ বিভিন্ন কাজের জন্য এসে থাকে। এত ছোট একটা দেশ, তারপরেও তাদের উন্নত পরিবেশ দেখে মানুষ মনোমুগ্ধ হয়ে যায়। এরা জনসংখ্যায় কম থাকলে কি হবে রে মানিক? এদের ভিতরে সবচাইতে বড় শক্তি হচ্ছে তারা দুর্নীতির সাথে কখনোই আপোষ করে চলে না। নিজেদেরকে দুর্নীতি মুক্ত রেখেছে বলেই আজকে তারা এই পর্যায়ে এসে
পৌঁছাইতে পারছে, অথচ আমাদের দেশ দিন দিন অবনতির দিকেই যাচ্ছে। কারণ আমাদের দেশের সকল নেতাকর্মী শুধু নিজেদের পকেট ভরার চিন্তায় থাকে, দেশ গড়ার চিন্তা কারো কাছে নাই। সেজন্যই বাঙালি জাতি এখনো এতটা পিছিয়ে আছে। ঠিক কথা বলছিস তুই। যে জাতি নিজেদের স্বার্থে দুর্নীতি ছাড়তে পারবে না, সেই জাতি কখনোই উন্নয়ন করতে পারবে না। উন্নয়ন করতে হইলে দেশের অর্থ পাচারগুলো বন্ধ করতে হবে, তাহলেই দেশ উন্নত হবে। শামসু ভাই এটা চাই দেখেই তো আজকে শামসু ভাইকে কেউ দেখতে পারে না। যদি শামসু ভাইও তাদের মতো দুর্নীতির সাথে আপোষ করে চলতো, তাহলে দেখতি শামসু ভাইয়ের আজকে এত শত্রু তৈরি হইতো না। কিন্তু শামসু ভাই তো কখনোই দুর্নীতির সাথে আপোষ করে চলে না। হ্যাঁ, আমি জীবনে অনেক নেতার সাথে কাজ করেছি, কিন্তু শামসু ভাইয়ের মতো এরকম ন্যায়পরায়ণ নেতা আমি আর আগে কখনোই দেখি নাই। যাই হোক, ওইগুলো আমাদের কথা বলে কোনো লাভ হইব না। তা আমরা যে সিঙ্গাপুর এসে পৌঁছাইছি, শামসু ভাইয়ের বিষয়টা জানাইয়া দে। হ্যাঁ, তুই ভালো কথা মনে করছিস। শামসু ভাই মনে হয় টেনশনে আছে। দাঁড়া, আমি নিচে যাইয়া সিম নিয়ে আসতেছি। পরে শামসু ভাইকে বইলা দিই যে আমরা নিরাপদে পৌঁছাইতে পারছি। তাইলে শামসু, ওদের সাথে কি কথা বলছিলি? সিঙ্গাপুর কি ওরা ঠিকঠাকভাবে পৌঁছাইতে পারলো, না কোনো সমস্যা হয়েছে আবার? না, এখন ওদের সাথে কথা হয় নাই। ওরা মনে হয় সিম কিনতে পারে নাই এখনো। সিম কিনা হইলেই আমারে ফোন দিত। তবে এয়ারপোর্টে জসিম ভাইয়ের সাথে কথা বলছি। বাংলাদেশ থেকে সঠিকভাবেই সিঙ্গাপুরের বিমানে ওদেরকে উঠিয়ে দিয়েছে, সমস্যা নাই। কিছুক্ষণের ভিতরে হয়তো পৌঁছা যাইব। ঠিকঠাকভাবে পৌঁছাইতে পারলেই ভালো হয়। আর তুই কি আগামীকালকেই বগুড়া যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছিস নাকি? হ গুরু, আগামীকালকেই বগুড়ার উদ্দেশ্যে রওনা দিমু। সেক্রেটারি হওয়ার পর থেকে তো বগুড়া এই পর্যন্ত যাওয়া হয় নাই। সকলে রাগ করতেছে, অনেক দিন ধরে যাইমু যাইমু কইরা যাইতেছি না। এখন দেশের পরিস্থিতি মোটামুটি একটা নিয়ন্ত্রণে নিয়ে আইছি, তাই নিয়ত করছি আগামীকালকেই বগুড়ায় বের হমো। রাগ তো করবই। আজ প্রায় 3 মাস হয়ে গেল তুই দায়িত্ব গ্রহণ করেছিস, তাহলে বগুড়াতে কি তোর একবার হইলেও যাওয়া লাগে না? ওইখানে নেতা কর্মীরা তোরে সংবর্ধনা দিতে চাইতেছে, তুই তো যাইতে পারতেছিস না। যাক, ভালোই হইছে। এখন যায় ঝামেলা ক্লিয়ার হইছে। এখন যায়া বগুড়া থেকে ঘুরে আসে। কালকে সকাল সকালই বের হোস। আর নিরাপত্তা কর্মী যারা আছে সকলকে সঙ্গে নিয়েই বের হইবি। আপদ বিপদের কথা কিন্তু বলে কয়ে আসে না। হ গুরু, ওইটা নিয়ে টেনশন করা লাগবো না। অন্য সব কিছুই ঠিকঠাক করা আছে। কালকে সকাল সকালই রওনা দিমু। তাহলে গুরু, আমি উঠলাম। আসসালামু আলাইকুম প্রেসিডেন্ট। ওয়ালাইকুম সালাম। আরে মোল্লা যে, তা দাঁড়াই আছো কেন? বস। তা কি ব্যাপার মোল্লা?
হঠাৎ করে অফিসে চলে আসলা? কোনো জরুরি কথা আছে নাকি? না, জরুরি কোনো কথা নেই। আপনি চীন সফর করে এতদিন পরে আসলেন, সেই জন্য আপনার সাথে দেখা করার জন্য আসলাম। তা কি ব্যাপার প্রেসিডেন্ট, চীনের সাথে এইবার কি কি বিষয়ে আলোচনা করলেন? আমাদেরকে তো ডাকলেনই না। আমরা কি এখন পর হয়ে গেছি নাকি আপনার কাছে? আগে কোনো জায়গা থেকে সফর করে আসলে আগে আমাকেই ডাকতেন, এখন আর আমাকে ডাকেন না। আরে না মোল্লা, চীন সফর করে এসে খুব ক্লান্ত লাগতেছিল, তাই কারোর সাথে কোনো রকমের মিটিং করি নাই। ভাবছি সবাইরে এক লগে ডাইকা চীন সফর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সেই জন্যই কাউকে আর আলাদাভাবে ডেকে পাঠাই নাই। 2 তারিখে একটা মিটিং আছে, হয়তো তোমাদেরকে জানিয়ে দিবে 2-1 দিনের ভিতরেই। তা তুমি আইসো দেখা তোমারে আগেই বইলা দিলাম, 2 তারিখের মিটিংয়ে চীন সফর সম্পর্কে বিস্তারিত আলোচনা তোমাদের সকলের মাঝে তুলে ধরব। বুঝতে পারছ? তা মোল্লা, শামসুদও দেখি ম্যাজিক দেখাইছে। চীন সফরে যাওয়ার আগে দেশের পরিস্থিতি যে ভয়াবহ ছিল, এখন তো দেখতেছি চীন থেকে ফিরে আসার পর দেশের পরিবেশ একদমই ঠান্ডা হয়ে গেছে। তোমরা তো শুধু শামসুর বিষয়ে নানা অভিযোগ করো, কিন্তু দেখো এই শামসুই কিভাবে ম্যাজিকের মতো বিরোধী দলের আন্দোলন স্থগিত করে দিল। তোমাকে তো দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু তুমি আন্দোলন থামানোর তো দূরের কথা, তুমি যে কয়দিন দায়িত্বে ছিলে আন্দোলন আরও বেশি বেশি বাড়তেছিল। এখন তো দেখো পরিবেশটা। আপনি শুধু শামসুর আন্দোলন থামানোটাই দেখলেন, কিন্তু দেশের ভিতরে কি একটা সন্ত্রাসী কার্যক্রম যে হইল, সেইটা কি একবারও আপনি ভেবে দেখেছেন? এক রাতের ভিতরে 12 জন সন্ত্রাসী নাকি মারা গিয়েছে বন্দুক যুদ্ধে, কিন্তু এর পিছনে সম্পূর্ণই শামসুর হাত ছিল। শামসুর মতো এরকম যদি আমি দেশের ভিতরে সন্ত্রাসী কার্যক্রম চালাইতাম, তাহলে অনেক আগেই আমি এই আন্দোলন দমন করতে পারতাম। কিন্তু আমি চেয়েছি দেশের কোনো ক্ষয়ক্ষতি না করে আন্দোলনটা দমন করতে, সেই জন্য একটু সময় লাগতেছিল। এই মিয়া, কি বলছো এইসব? আমি কোনো কিছুর খোঁজ খবর রাখি না, সব খবরই আমার কাছে আছে। আমি তো মনে করি শামসু এই কাজটা ভালোই করছে। যারা বন্দুক যুদ্ধে মারা গেছে এরা তো সবাই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। এরাই তো দেশের ভিতরে অস্থিরতা তৈরি করেছিল, যার কারণে সাধারণ মানুষ অনেক ভোগান্তিতে পড়েছে। এদেরকে নির্মূল করে শামসু ভালো কাজই করেছে। সকলে মিলে শামসুর বাহবা দেওয়া দরকার। আর তুমি উল্টো শামসুর বিরুদ্ধে অভিযোগ করতেছ, নিজে তো কিছু করতে পারো না, আবার অন্যের দোষ ধরো, তাই না? ওরা যতই সন্ত্রাসী হোক, সেই জন্য তো দেশে আইন ব্যবস্থা আছে, তাই না?
শামসু তো আর নিজের হাতে আইন তুলে নিতে পারে না। দেশের আইন থাকা অবস্থায় শামসু কি করে এই সন্ত্রাসীদেরকে হত্যাযজ্ঞ চালায়? এটা তো প্রেসিডেন্ট সম্পূর্ণই আইন বিরোধী কাজ। আইনের চোখে শামসু কিন্তু অপরাধী। আর আপনি শামসুর প্রশংসা করতেছেন দেশের একজন প্রেসিডেন্ট হয়ে। এটা কিন্তু মেনে নেওয়ার মতো না। আপনার রায় পায়াই শামসু আজকে দেশের ভিতরে এরকম রক্তপাত শুরু করেছে। এই কাজ যে শামসুই ঘটাইছে তার কি কোনো প্রমাণ আছে নাকি তোমার কাছে? এটা তো ওরাই নিজেদের ভিতরে ঝামেলা কইরা নিজেরাই মারা গেছে। এখানে শামসুর হাত আছে সেটা কিন্তু প্রমাণিত না। তবে শামসু যদি এই কাজ করে থাকে তাহলে আমি মনে করি দেশের স্বার্থে ভালোই করেছে। তুমি যেভাবে সরাসরি শামসুকে অ্যাটাক করে কথা বলছ তাতে তো মনে হচ্ছে ওইখানে তোমার লোকজনও উপস্থিত ছিল আর তুমি এই ঘটনার সব কিছুই জানো। তুমি এমনভাবে শামসুর বিরুদ্ধে সব কিছু বলতেছ। আমার ওই জায়গায় উপস্থিত থাকা লাগবে না। এই কাজ শামসু ছাড়া আর কেউ ঘটাতে পারে না, এটা আমি খুব ভালো করেই জানি। আপনি সঠিকভাবে তদন্ত করেন, দেখবেন ঠিকই জানতে পারবেন যে এখানে পুরোপুরি শামসুরই হাত রয়েছে। শামসুই এই ঘটনা ঘটিয়েছে, কারণ শামসুই তো আগে এই লাইনের লোকই ছিল। তাই ওদের খোঁজ শামসু খুব ভালো করেই জানে। আমার মনে হয় এইগুলো সব শামসুরই লোক ছিল। ওদের সাথে দেনা পাওনা ঠিক হয় নাই, যার কারণেই শামসু ওদেরকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। দেখো মোল্লা, শামসু কিন্তু এখন আমাদের দলের সাধারণ সম্পাদক। দলের একটা গুরুত্বপূর্ণ পদে বসে আছে শামসু। তাই শামসুর সম্পর্কে কথাবার্তা বললে একটু হিসাব করে কথা বইল। শামসু কিন্তু সেই আগের শামসু নেই। মানুষের অতীত দেখে কখনোই কিন্তু বিচার করা যায় না, কথাটা মনে রাখো। তদন্ত চলমান আছে, ঠিকই এই ঘটনার সঠিক প্রমাণ বের হবে। তখন দেখব তুমি কি বলো। আর তুমি যে দুধে দোয়া তুলসী পাতা তা কিন্তু না। সকলের বিষয়ে আমি জানি। তদন্ত চলতেছে, রিপোর্ট আসলেই বুঝতে পারবা। ওই আলোচনা না হয় বাদই দিলাম। শামসুদের দলের ভিতরে অস্থিরতা তৈরি করতেছে, নিজেদের ভিতরেই ঝামেলা বাজানোর চেষ্টা করতেছে। সেই বিষয়ে কি আপনি কিছু জানেন নাকি? দলের সকল মেম্বাররা কিন্তু শামসুর উপর খুবই বিরক্ত। তারা শামসুর বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ করতে চায়। আমার সাথে সকলের কথা হয়েছে। দলের কেউই শামসুর কর্মকাণ্ড নিয়ে সন্তুষ্ট না। তারা সকলেই শামসুর বিরুদ্ধে অভিযোগ তুলতেছে। এরকম কোনো বিষয় তো আমি জানি না। শামসু নিজেদের দলের ভিতরে ঝামেলা তৈরি করতেছে। মানে কি ঝামেলা তৈরি করতেছে শামসু? দেখে আমাকে বিষয়টা
খুলে বলো তো তুমি। কেন শামসু যে দলের সকল সদস্যদের সম্পত্তির হিসাব চাইছে, এটা কি আপনি জানেন না? শামসু 2 দিন ধরে দলের ভিতরে এসেই সকলের সম্পত্তির হিসাব চাচ্ছে। এটা তো কেউ মেনে নিতে পারতেছে না। কেন মেনে নিতে পারবে না কেন? শামসু দলের সেক্রেটারি, তাই শামসুর সকলের সম্পত্তির হিসাব চাওয়ার অধিকার আছে। তোমরা সকলেই তো দুর্নীতি করতে করতে তার সম্পত্তির পাহাড় গড়েছ, সেটা কি আমি জানি না? সেই সম্পত্তির হিসাব যাতে দেওয়া না লাগে সেই জন্যই মেনে নিতে পারতেছ না, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। সম্পত্তির হিসাব চাইছে, সকলে পই পই কইরা হিসাবটা দিয়ে দিবা। এটা নিয়ে যেন আর কোনো কথা না হয়। আমি এখন উঠলাম, পরে আবার তোমার সাথে দেখা হবে নি।